দর্শক, স্বাগত জানাই সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন আমার ভুবনে। সাথে আছি আমি রেজওয়ান সিদ্দিকী অর্ণ। আজকে আমাদের স্টুডিওতে যুক্ত আছেন গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক এইচ এম রানা। রানা, আপনাকে আমাদের স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। অর্ণ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এবং আমারও খুব ভালো লাগছে সংবাদ প্রকাশের এই নিউ ভেঞ্চারে সবার সাথে কানেক্ট হতে পেরে। স্পেশালি এটা আমার জন্য একটা অনেক নতুন একটা ভালো লাগার জায়গা মনে হচ্ছে। এবং আমি লাস্ট কয়েকদিন ধরেই দেখছিলাম সংবাদ প্রকাশের অনেকগুলো আপডেটস দেখছিলাম এবং তাদের রাইজিং এর প্রত্যেকটা ব্যাপার দেখছিলাম, ফলো করছিলাম। মনে হচ্ছিল যে তারা একটা লক্ষ্যমাত্রা, যেই লক্ষ্যমাত্রা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আমার মনে হয় খুব ভালো কিছু নিয়ে তারা ইনশাল্লাহ আবার ভালো কিছু করবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমাদের অনুষ্ঠানের নাম যেহেতু আমার ভুবন, সেহেতু মানে আপনার ভুবন, মানে আমরা আজকে আপনার ভুবন সম্পর্কে জানার চেষ্টা করব। আহ সেই সেই লক্ষ্যে আমরা আসলে শুরু করতে চাই যে, আমি যতটুকু জানি আপনি আপনার সবিজে পথ চলা শুরু করেছেন অভিনেতা হিসেবে। ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন যতটুকু জানি। কিন্তু গানে কিভাবে আসলেন বা গানের যাত্রাটা কিভাবে হলো? থ্যাংক ইউ সো মাচ। অভিনয়ের প্রসঙ্গটা যেহেতু আসছে, যখন অভিনয়ের প্রসঙ্গটা আসে আমি বরাবরই আমি একটু অফ মোডে চলে যাই, বিকজ আমি অলওয়েজ স্বাচ্ছন্দ্য বোধ করি যে অ্যাজ এ মিউজিশিয়ান, অ্যাজ এ সিঙ্গার, লিরিক্সিস্ট বা রাইটার হিসেবে এই জিনিসগুলো উপস্থাপনা, এই জিনিসগুলো। কিন্তু অভিনয়ের ব্যাপারটা আসলে মানে আমার জন্য একটু কেমন যেন। তারপরে বলছি, অভিনয়টা হচ্ছে আমি গণনাট্যে কাজ করেছি প্রায় 8 বছর, স্টেজে কাজ করেছি। তারপরে হচ্ছে আমার প্রথম যে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি, সেটি প্রথম একদম অভিনয়ের মাধ্যমে শুরু হয়েছে আমার যাত্রাটা। সেটা হচ্ছে নতুন কুড়িতে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। তারপর থেকে আমার যাত্রা শুরু। তারপর গণনাট্যে যে একটু আগে বললাম যে 8 বছর কাজ করেছি, নাটক করেছি, রেগুলারই মঞ্চে কাজ করেছি। তো ওইভাবে আসলে নাটকের শুরুটা, চর্চাটা রেগুলারই আমার ছিল। তো এটা আমার একটা ভালো লাগার কাজ। সেই সাথে যখন আস্তে আস্তে বড় হতে থাকলাম, অনেক নাট্যকারের সাথে আমার পরিচিত হতে থাকলাম, অনেকের সাথে আমার শিল্পকলা একাডেমিতে যাওয়া, তাদের সাথে তাদের মঞ্চে তাদের পারফর্ম দেখা। ইভেন আমি ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট ছিলাম, তা আমাকেও অনেক ক্যারেক্টার পারফর্ম করতে হয়েছে, শেক্সপিয়ারের, ম্যাকবেথ, হ্যাঁ, এরকম অনেক রকমের ক্যারেক্টারগুলো আমাকে পারফর্ম করতে হয়েছে। সো ওইখান থেকে আসলে আমার রেগুলার অভিনয়ের ব্যাপারটা ছিল আর কি। আর মিউজিকটা হচ্ছে ইজ লাইক মাই ম্যাজিক, কি বলে, ড্রাগ একদম। আমি তো আমার লাইফে কখনো স্মোক করিনি, কখনো ড্রিঙ্ক করিনি, কোনো অ্যাডিকশনও ছিল না বাজে কখনো। কিন্তু আমার মিউজিকটা না এমন ভাবে আমার সাথে একদম জড়িত, একদম সারাক্ষণ দেখা যায় যে আমার মিউজিকের সাথে আমার এনভায়রনমেন্ট, আমার বাসার এনভায়রনমেন্টও এরকমই। তো মিউজিকটা ছাড়া আমার চলে না আসলে। সকালটা শুরু হয়ে আমার আসলে একদম মিউজিকের সাথে, নামাজের পর, পবিত্র কালামে পাকের শোনার পর, তারপর মিউজিকের সাথে এনভায়রনমেন্ট আমার শুরু হয় প্রতিদিন। তারপরে ঘুমানোর আগ পর্যন্ত দেখা যায় যে আমার প্রতিদিনই কিছু না কিছু ডিফারেন্ট টাইপ মিউজিক এর সাথে আমি পরিচিত হচ্ছি, আমি শুনছি। তো আমার একটা ভালো লাগা জুড়ে দেখা যায় যে আমার মুডটাকে প্রতিদিন খুব এনার্জেটিক রাখে, অনেক বেশি প্রফুল্ল রাখে, উন্মাদনায় রাখে আর কি আমার গানগুলো। সো এই জন্য গানটা হচ্ছে আমার জন্য একটা মেডিসিনের মতো, একটা ড্রাগের মতো। তো এই হচ্ছে ব্যাপার। আর লেখালেখির ব্যাপারটা যদি বলি, লেখালেখিটা আসলে যেহেতু আমি সুরের মানুষ, গানের মানুষ, এটা আসলে লিখতে পারাটা, এটা আসলে আমার মনে করি যে একটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ গিফটই মনে করি। কারণ লেখাটা অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার, মুডের ব্যাপার থাকে, অনেক ক্রিয়েটিভিটির ব্যাপার থাকে এটা। আমি এবং ব্যক্তিগতভাবে আমি যারা লেখালেখি করে তাদের অনেক শ্রদ্ধা করি, তাদেরকে অনেক ভালোবাসি। বিকজ তাদের গানের লেখার মাধ্যমে তাদের মনের যে আকুতিটা থাকে, যেটা ভিতরে যে ফিলিংসটা থাকে, সেই ফিলিংসটার মাধ্যমেই তারা গানের মাধ্যমে সেটা প্রকাশ করে। এবং আমরা কিন্তু প্রথমে আমরা গানের কথাটাই আমরা শুনি, আমরা হৃদয়ঙ্গম করি, তারপরে গানের সুরটা আসে, মিউজিকটা আসে। তো টোটাল একটা টিম ওয়ার্কের মতো পুরো ব্যাপারটা কাজ করে। এই তো। আমি যতটুকু জানি সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী আপনার গানের জগতে আসার পেছনে বড় ভূমিকা পালন করেছেন। সে সম্পর্কে কিছু জানতে চাই। ফাহমিদা আপার সাথে আমার কাজের শুরুটা হচ্ছে 2006 থেকে। এই জার্নিটা প্রায় 16 বছরের। আমরা এখনো মাঝে মধ্যে আপার সাথে আমার কথা হয়।
এখন যেটা হচ্ছে যে আপার সাথে আমার শুরুটা হয়েছিল আহ, একটা কারিগরি নামে আপার একটা ইনস্টিটিউশন, যেটা এখনো আছে। তো কারিগরির ফার্স্ট ব্যাচের এবং প্রথম স্টুডেন্ট ছিলাম আমি আপার। তো এটা তখন একটা নিউজে বিজ্ঞাপন দেয়া হয়, বিজ্ঞাপনটার মাধ্যমে তখন আমার নজরে আসে। তো নজরে আসার পরে তখন আমি প্রথম সেই মেবি প্রথম আলোতে এসেছিল, প্রথম আলো সেই নিউজ কাটিংটা কেটে আমি তখন ফিল আপ করে অডিশনের জন্য আমি যাই। মোহাম্মদপুরে একটা জায়গায় অডিশন হয়েছিল, ওইখানে প্রায় 500 জনের মতো প্রায় একটা বিশাল কর্মযজ্ঞ ছিল, অনেক মানুষজনের একটা অডিশন হয়েছিল তখন। তো ওই মানুষগুলোর মধ্যে তখন ওই টাইমটাতে আমি প্রথম হই, ফার্স্ট হই সবার সাথে কম্পিট করে। এবং এটা আমার জন্য অনেক শুরু বলা চলে, একটা মানে আপার সাথে কাজ করার এটা একটা শুরু, একদম সিঁড়ি বলা যায়। তারপরে অডিশনের মাধ্যমে যখন টিকলাম, আপার কাছে একদম আসার আমার এক সৌভাগ্যটা হলো। তখন আমরা শুরু করি 16-17 জনের একটা টিম, যারা সিলেক্টেড ওইখান থেকে। তারপর ওদেরকে নিয়ে একটা গ্রুমিং সেশন শুরু হলো। এভরি উইকে আমরা 2বার আমরা প্র্যাকটিস প্যাডে বসতাম আপার সাথে। ওইভাবে আসলে যাত্রাটা শুরু। তারপরে আমাদের কারিগরের মিউজিক্যাল অ্যালবাম বের হলো। তারপর 2008-এ আপা আমাকে বললো তুমি অবশ্যই ক্লোজ আপে পার্টিসিপেট করবা। সো আজকে ক্লোজ আপে পার্টিসিপেট করার পুরো ব্যাপারটা আসলে ক্রেডিট যদি দিতে হয় তাহলে আপাকেই দিতে হবে। নুমা আপার মাধ্যমেই আসলে আমার ক্লোজ আপে পার্টিসিপেট করা, এবং আপনাদের দোয়ায় সবার ভালোবাসায় 2008-এ আমি ক্লোজ আপে টপ 10-এ ছিলাম। এবং এই তো তারপর থেকে রেগুলারই কাজ করে যাচ্ছি আপনাদের দোয়ায়, সবার তাই ভালোবাসায়। আপনি এখানে কি বলা যায় যে আহ, আপনাকে চেনার ক্ষেত্রে ক্লোজ আপ খুব বড় ভূমিকা পালন করেছে, বা আপনার টার্নিং পয়েন্ট আসলে কি ছিল? আর যেহেতু ভিজুয়ালি তখন ক্লোজ আপটা টিভিতে দেখাতো, এটা তো একটা টার্নিং পয়েন্ট ডেফিনেটলি ছিল। যেহেতু সবাই দেখতো, SMS এর মাধ্যমে, আমরা ভোটের মাধ্যমে আমরা প্রতিটা রাউন্ড পার হতাম। তো এটা তো ডেফিনেটলি একটা দেখার বিষয় ছিলই। কাজ আমি যখন তখন অডিশন গুলা যখন বিভিন্ন সিলেকশন রাউন্ড হতো, বিভিন্ন রাউন্ড গুলা যখন পার হয়ে হয়ে ব্রেক পেতাম আমরা ক্যাম্পে যখন ছিলাম, ক্যাম্প থেকে বের হয়ে 2-3 দিনের ব্রেক পেতাম, যখন আমরা বাইরে কোথাও যেতাম লাইক সিটি কলেজ বা নিউ মার্কেট এরিয়াটাতে বা ধানমন্ডিতে কোথাও ফ্রেন্ডদেরকে নিয়ে, তখন আমি অ্যাটেনশনটা বুঝতে পারতাম যে সিটি কলেজের ছেলেমেয়েরা, ঢাকা কলেজের ছেলেমেয়েরা মানে আমাকে রিকগনাইজ করতে পারছে, তারা যে এই যে রানা 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 যাচ্ছে, হেঁটে যাচ্ছে, এই যে একটা ভালো লাগার ব্যাপার, এটা তখন থেকে ফিল করতাম আর কি। যদি কোনোখানে যেতাম, ইভেন কোন একটা পার্টিতে যাচ্ছি, মোটামুটি সবাই চিনে ফেলছে, ওই সময় এই ব্যাপারটা ছিল। তারপর এটা 2008-এ যখন ক্লোজ আপের কথাটা বলি, এটা ছিল আমার আরেকটা মানে ভিত্তি ধরতে পারেন সেটা। তারপর যখন আর্টের শেষ দিকে আমি তখন বাংলাদেশে তখন রেডিও FM এর একটা জোয়ার চলছে তখন। হ্যাঁ, তখন টিভি থেকে মানুষ রেডিওটার প্রতি অন্যরকম একটা ঝোঁক। হ্যাঁ, তো FM এর যে জোয়ারটা তখন ক্রেজিনেস চলছে একটা, ওই টাইমটাতে তখন আমি FM এ জয়েন করি। রেডিও আমার 88.4 FM, ওটাতে আমি প্রোগ্রামের কোঅর্ডিনেটর হিসেবে জয়েন করি। পুরো প্রোগ্রামগুলো দেখতাম, প্লাস রেডিও জকি হিসেবে ছিলাম। সো রেডিও আমারটা হচ্ছে আমার জন্য একটা স্বপ্ন জয়ের যাত্রা বলতে পারে। হ্যাঁ, বিকজ ওই টাইমটাতে আসলে টিভির ব্যাপারটা তো ধরেন আজকের অনেক কিছু যেমন রেকর্ড হয়ে তারপরে কয়েকদিন পরে প্রচার হতো, অনেকটা হতো। কিন্তু রেডিওর ব্যাপারটা হচ্ছে আমরা লাইভ কথা বলছি, লিসনারদের সাথে কথা বলছি, এই একটা আন্ডারস্ট্যান্ডিং অলওয়েজ কানেক্টিং আমাদের সাথে ছিল লিসনারদের। সো এটা ইনস্ট্যান্ট আমরা জানতে পারতাম তাদের ভালো লাগাটা, মন্দ লাগাটা, আমাদের কাজগুলো, আমাদের গানগুলো, আমাদের প্লে লিস্ট, ইচ এন্ড এভরিথিং। তো এটা আমাদের একদম লাইভ একটা ব্যাপার ছিল। তো এমনও এমনও দিন দেখা গেছে যে রাতে অফিস করে শো শেষ করে বাসায় যাচ্ছি, রাত 1টা, 1:30, 2টা বাজে, দেখা গেছে গাড়ি নিয়ে নিচে মানুষজন দাঁড়িয়ে আছে আমাদেরকে একটু দেখার জন্য। হ্যাঁ, আমাদের সাথে একটু ছবি তুলবে, কারণ আমাদের রেডিও যারা আমরা উপস্থাপনা করতাম, যারা আরজি ছিলাম, তাদেরকে তো আমরা দেখতে পেত না ওরা। তো দেখতে পেত না, এই একটা ক্রেজিনেস সবার মধ্যে কাজ করতো। সো এভরিডে দেখা যেত যে ফ্লাওয়ার্স, বিভিন্ন গিফট আমাদের অফিসে, আমাদের আরজিদের যাদের প্রত্যেকের ডেস্কে ভরা থাকতো। আমি অনেক লাকি, এমনও গেছে আমার 10-12টা কেক কাটা হয়েছে আমার বার্থডেতে। সো এই একটা ক্রেজিনেস ছিল ফ্যান্সদের, অলওয়েজ একটা ভালো লাগার জায়গা ছিল। সো রেডিওটা আসলে আমার জন্য একটা মানে
একটা পুনর্জন্ম বলা যায় আসলে, মানে মিডিয়াতে প্রতিষ্ঠিত হওয়া বা কাজ করার একটা ব্যাপার। তারপরে যেটা হয়েছে যে আমার নিজের প্রয়োজনে, রুটি রুজির জন্য, নিজের লাইফটাকে স্টাবলিশ বলেন, ক্যারিয়ারকে স্টাবলিশ করার জন্য আমি রেডিওতে কাজ করার পাশাপাশি তখন আমি কর্পোরেটে ঢুকে যাই। আমি টেলিকমিউনিকেশনে কাজ করেছি বেশ 2-3 বছর। কাজ করার পরে হঠাৎ করে আমার স্কলারশিপ হয়ে যায়। স্কলারশিপ হয়ে যাওয়ার পরে আমি চলে যাই নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে যাওয়ার পরে আমার পোস্ট গ্রাজুয়েশন শুরু করি ওইখানে। ওইখানে বেশ অনেকটা সময় আমি ছিলাম। তারপর আবার আমার দেশে ফিরে আসি। তারপর আমি আমার নিজের বিজনেস, রেস্টুরেন্ট, অনেক কিছুর সাথে কানেক্টেড হয়ে যাই, সোশ্যাল ওয়ার্ক করা শুরু করি। পাশাপাশি মিডিয়াটাও আমার চলছে। আবার একটা গ্যাপও পড়ে যাচ্ছিল। তো সবাই আমাকে বলছিল আমি হঠাৎ করে আসি, আবার হঠাৎ করে উধাও হয়ে যাই কেন? এই একটা কমপ্লেইন অলওয়েজ আমার প্রতি ছিল মানুষজনের। আমার ফ্যান্সরা যারা আমাকে ভালোবাসতো। আমি আসলে নেম ফেমের জন্য আসলে এই জায়গাটায় আসিনি। আসলে আমি হচ্ছে কচ্ছপের গতিতে অলওয়েজ আমি আগাতে পছন্দ করি। আমি খরগোশের মতো একটা কম্পিটিশনে যাব। আসলে আমি এভাবে কখনো আমাকে দেখতে চাইনি। আমি হচ্ছে যে আমি টিকে থাকতে চাই। সেটা মানে লাইফ টাইমের জন্য একটা সার্ভাইভ করতে চাই। এমন না যে আসলাম, হঠাৎ করে ভাইরাল হলাম, অনেক বেশি ভিউজ হয়ে গেল, অনেক মানুষ আমাকে চিনছে জানছে, কিন্তু সেই ভাইরাল ভাইরাস মানুষটাকে মানুষ চিনলই না। হ্যাঁ, তো আমি আসলে এরকম কোন কন্ট্রোভার্সিতে থাকতে চাই না। আমি আসলে সুস্থ সুন্দরভাবে বিনোদনের মাধ্যমটাতে কাজ করতে চাই। দেশের মানুষজনকে ইন্টারন্যাশনালি ইন্ট্রোডিউস করাতে চাই, গ্লোবালি ইন্ট্রোডিউস করাতে চাই। এটা আসলে আমার আসলে গোল। সো দ্যাটস ওয়াই আসলে বারবার গানের জন্য, মিডিয়ার কাজের জন্য ভালোবেসে বারবার দেশের বাইরে থেকে বাংলাদেশে আসা, আপনাদের সামনে বসা, এই যে আপনারা ইনভাইট করেন, আপনাদের সাথে কথা বলা, এই যে ভালো লাগাগুলো আসলে এটা কমপ্লিটলি আসলে আত্মা থেকে আসে। আমি সবসময় যে এখানে কোনো বেনিফিটেড হই বা বেনিফিটের জন্য করি কাজটা, সেটা কিন্তু না। মানে আমার সেলফ স্যাটিসফ্যাকশন সত্যিকার অর্থে। আপনি তো একজন লেখকও বটে। কবিতার বই বেরিয়েছে এতটুকু জানি। তো লেখক সত্তাটা কিভাবে আসলো নিজের ভেতর? ওই যে বললাম লেখালেখিটা একদম ছোটবেলায়। আমি 10-12 বছর বয়সেই তখন আমার এলাকাতে আমার স্কুল ফ্রেন্ডস, স্কুল বাডিজ তো থাকে, আপনারা জানেন, সবারই আমাদের থাকে। তো এলাকাতে আহ, আহ, দেখা গেছে যে বিভিন্ন ম্যাগাজিন বলেন বা বিভিন্ন সাপ্তাহিক পত্রিকা বলেন, ওইগুলোতে তখন আমার রেগুলার ছোটখাটো ছড়া বলেন, কবিতা বলেন, ছোট গল্প লিখতাম, প্রবন্ধ লিখতাম। তখন থেকে আমার ছাপা হতো। তো এক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে আমার দুটো ফ্রেন্ড, একটা হচ্ছে ইসমাইল, একটা হচ্ছে মুস্তাক। তো ইসমাইল একদিন আমাকে বলছে যে দোস্ত, একটা ম্যাগাজিন বের হচ্ছে, তুই ঈদ উপলক্ষে তুই ম্যাগাজিনটাতে তোর একটা কবিতা দিতে পারিস। আমি বললাম আমি তো এগুলো কিছুই জানি না, কিছুই পারি না। তো বললো যে ট্রাই করে দেখ, আমরা সবাই দিচ্ছি, এর মধ্যে থেকে যদি সিলেকশনে যদি হয় তোরটা ঠিক, তাহলে ডেফিনেটলি তোর কবিতাটা আসবে। তারপর থেকে মানে আমি দরজা বন্ধ টানা কয়েকদিন। আম্মু তখন আছে, 4-5 দিন আমি ঘর থেকে বের হই না। তা আমার মাথায় হঠাৎ করে আসলো, আমাদের জন্মটা যেমন সত্যি, মৃত্যুটা আমাদের সত্যি, একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। সো এই থিমটা হঠাৎ করে আমার মাথায় আসলো। তারপর ঠিক মৃত্যুটার থিমটা নিয়ে আমি একটা কিছু লেখার ট্রাই করলাম আর কি। লেখাটা ছিল যেদিন আমি চলে যাব। মানে আমাদের জীবনটা শুরু হয়েছে, আবার শেষটা হবে, এটাই হচ্ছে চিরন্তন একটা বাস্তবতা। আর এই বাস্তবতা নিয়ে আমাদের জীবনটাকে পার করতে হবে। সো এরকম একটা কিছু লাইন্স নিয়ে আমি আসলে প্রায় 20-22 লাইনের একটা কবিতা লেখার বিশাল সাহসিকতা করে ফেলেছিলাম আর কি। তারপর এটা আহ, সগর্বে ছাপা হলো। আমার মনে আছে 16 ডিসেম্বর 2000-এ। ওইখানে খুব ওই টাইমের সবসময় খুব জনপ্রিয় একটা ম্যাগাজিনে ছাপা হয়েছিল, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। তারপর যখন ছাপা হলো তখন আমি রিপিটেডলি অনেকগুলো কাজ লেখা শুরু করলাম, অনেক গল্প নিয়ে, অনেক কিছু নিয়ে লেখা শুরু করলাম। খুব ইন্সপায়ার্ড হলাম হঠাৎ করে। হুম, নিজের লেখা যখন নামটা শো করে দেখতে পেলাম, নিজের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করা শুরু করলো। তারপর আমি বিভিন্ন জায়গায় তখন প্রথম আলোর বন্ধু সভা, তারপর হচ্ছে জনকণ্ঠ, যুগান্তরের তখন রেগুলার আমি লিখতাম। তো তখন বিভিন্ন পাতায় ওদের যখন আমি আমার লেখা ছাপা হতো, প্রতি সপ্তাহে কিছু না কিছু ছাপা হতো, তখন তো আমাকে মানে আর আটকায় কে, এমন একটা ব্যাপার। প্রতিনিয়ত কিছু না কিছু লিখছি, ছাপা হচ্ছে, এই যে একটা ভালো লাগা কাজ করছে প্রতিনিয়ত।
তারপরে চিন্তা করলাম যে নিজের একক বইয়ের ব্যাপারে। যেহেতু কবিতা লিখতে পারছি, কিছু, কিছু লিখছি। ভুল ত্রুটি আমার থাকতেই পারে। সেই দিক চিন্তা করে আসলে আমি ১ম কবিতার বই রিলিজ করলাম। সেটা ব্যাক ইন 99 অর 2000 এ, ওই টাইমটাতে। তারপরে আমার ১ম কবিতার বই বের হয় ২১শে বই মেলায়। তারপরে এইভাবে ৩-৪ বছর বের হয়। এই তো লেখালেখিটা এইভাবেই আমার শুরু হয়। ওই ফাঁকে, ফাঁকে আমি তখন আ শুরু করি হচ্ছে খুদে সাংবাদিকতার কাজ। আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, তো আমাদের স্থানীয় কিছু পত্রিকা ছিল, যেমন দৈনিক ব্রাহ্মণবাড়িয়া, আ সাপ্তাহিক আশুগঞ্জ, কিছু এরকম নিউজ পেপার ছিল। ওইগুলাতে তখন আমি বিনোদনের পাশাপাশি ক্রাইম রিপোর্টও করেছি এবং সেগুলো সাদরে গ্রহণও হয়েছে। হ্যাঁ? যে সম্পাদনার টেবিলে ইভেন এমনও হয়েছে আমি ক্রাইম রিপোর্ট করতে গিয়ে আমি হাউস অ্যারেস্ট ছিলাম, ঘর থেকে বেরোতে পারতাম না। হ্যাঁ, প্রশাসনকে নিয়ে নিউজ করেছি। হ্যাঁ, তখন তো দেখা যেত যে অশ্লীল সিডির রমরমা ব্যবসা চলতো ওই টাইমটাতে। হ্যাঁ, তো আমি এগুলা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে আমি নিউজ করেছি। তখন আমার বয়স কত, ১৩-১৪ বছর বয়স। ওই টাইমটাতে আমি নিউজ করেছি। আমার বাসায় এসে আমার আব্বুকে হুমকি ধামকি দিয়ে গেছে যে আপনার ছেলে যদি বাইরে বের হয় ওর হাত পা কেটে ফেলবো, এরকম অনেক রকমের হুমকি ধামকি। তো আমি ওই টাইমটাতে আসলে খুব, এত ছোট বয়সে এরকম সবাই আমাকে না করতো, মামারা না করতো, এগুলো কি করতেছিস, পড়ালেখা বাদ দিয়ে এগুলো কি শুরু করছিস। তা আমার কথা হচ্ছে যে আমার মধ্যে জিনিসগুলো আছে বা আল্লাহ পাকের অশেষ কৃপায় আমি জিনিসগুলো পেয়েছি, লাকিলি। সেটা আমি কেন মিস ইউজ করবো। তো সেইভাবে আসলে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছি। এই তো ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। অনেক কিছু জানতে পারলাম আপনার সম্পর্কে, আসলে জানতামই না এগুলো। তো আমরা একটু অডিও ইন্ডাস্ট্রিতে ফিরে আসি একটু, যে উম, মানে অনেকে মানে গত কয়েক বছর ধরেই বলা হচ্ছে যে দেশের অডিও ইন্ডাস্ট্রি খুব বাজে সময় পার করছে। তো একজন শিল্পী হিসেবে আপনি কি তাই মনে করেন কিনা? বাজে সময় যদি আমরা একটু তাকাই তাহলে তো ডেফিনেটলি বাজে সময়ই বলা যায়। শুধুমাত্র আমাদের অডিও ইন্ডাস্ট্রি বা মিউজিক ইন্ডাস্ট্রি সেটা কিন্তু না। আমরা যদি আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির দিকেও তাকাই তাহলে একদম খুবই খারাপই অবস্থা। এক হচ্ছে আমাদের যেই কোভিড-19 এর কারণে যে একটা সারা পৃথিবীটা আপসেট এই মুহূর্তে। সেই জন্য তো বলাই যায় যে সারাটা পৃথিবী এই মুহূর্তে স্টাক অবস্থায় আছে। যদিও আস্তে, আস্তে কিছু, কিছু দেশ এই মুহূর্তে নরমাল লাইফ লিড করার জন্য বিভিন্ন মাধ্যমে ভ্যাকসিনেটেড হয়ে তাদের লাইফ আবার শুরু করছে, কাজে ফিরছে। কিন্তু আমরা যারা উন্নয়নশীল দেশ যারা, আমাদের জন্য আমাদের অনেকগুলো সেক্টর থেমে আছে। সেটা মিউজিক সেক্টরটা, মিউজিক ইন্ডাস্ট্রিটা বলেন, চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটা বলেন। এটাও একটা আমাদের জন্য খুব টাফ হয়ে যাচ্ছে। সো অডিও ইন্ডাস্ট্রি, গান প্রতিদিনই হচ্ছে, অসংখ্য গান। আমার নিজের বাসায় আমার নিজের স্টুডিও আছে, আমি প্রতিদিন গান করছি, গান রেকর্ডিং করছি। আমার প্রতিদিনই রেকর্ডিং সেশন থাকছে, আমি গান প্রচুর লিখছি, সুর করছি, অসংখ্য গান আমি ফেলে রাখছি। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে যে অডিও ইন্ডাস্ট্রিটার যে অবস্থাটা, সেটা হচ্ছে যে আমাদের তো প্রকাশের একটা মাধ্যম লাগবে। প্রতিদিন আমরা গান করছি, কাজ করছি, আমাদের বিভিন্ন কাজ প্রকাশ পাওয়ার একটা ব্যাপার আছে। তো প্রকাশটা পাচ্ছে না এই জন্য আমরা এত খাটাখাটনি করে আমাদের কাজগুলো যদি আমরা প্রকাশই করতে না পারি, সেটার যদি আমাদেরকে যারা পৃষ্ঠপোষক, যারা স্পন্সর যারা থাকে বা অডিও লেভেল যেগুলো থাকে, তাদের মাধ্যমে যদি সেই সাপোর্টটা না থাকে, তখন আসলে কিভাবে অডিও ইন্ডাস্ট্রিটা রিচ করবে বা আমরা যারা সিঙ্গাররা, আমরা যারা কাজ করছি, তাদেরই বা কিভাবে ওই জায়গাটা থেকে নিজেদের ব্যক্তিগতভাবে নিজেদেরকে প্রকাশ করার, বা আমরা যে একটা জায়গায় স্টাক হয়ে থাকবো না, বা আমাদের কাজগুলো যে বিশ্ব দরবারে আমরা পৌঁছে দিব, সেটার জন্য তো ডেফিনেটলি পৃষ্ঠপোষকতার দরকার আছে। আপনি যদি চিন্তা করেন, আমাদের ক্রিকেট যেমন সারা বিশ্বের মানুষজন চিনে জানে, ক্রিকেটের জন্য একটা বিশাল বাজেট থাকে, এভরি ইয়ার একটা বাজেট থাকে তাদের। আমি কিছুদিন আগে দেখছিলাম বিসিবির জন্য প্রায় 900 কোটি টাকা ব্যাংকে বাজেট বরাদ্দ করা আছে। হ্যাঁ, মানে তাদের কোনো চিন্তাই নাই। সারা পৃথিবীর যতগুলা বোর্ড আছে সেই বোর্ডগুলা থেকে বাংলাদেশের অবস্থান এখন 1 নম্বরে আছে, মানে সিকিউরিটির দিক থেকে যদি চিন্তা করি, মানে ক্রিকেটের যে পৃষ্ঠপোষকতার দিকটা থেকে। কিন্তু আমাদের দিক থেকে যদি আমরা চিন্তা করি, আমাদের মিউজিকের মানুষজনগুলা যারা, আমাদের চলচ্চিত্রের মানুষজনগুলা দেখেন, প্রতিনিয়ত দেখা যায় যে নিজেদের অবস্থানের কারণে সবার মধ্যে কিন্তু প্রতিভা আছে, কোনো না কোনো প্রতিভা আছে, আল্লাহ প্রদত্ত ক্রিয়েটিভিটি আছে। কিন্তু আমরা সেই পৃষ্ঠপোষকতাগুলো পাচ্ছি না বলেই দেখা যায় যে আমাদের নিয়ে একটা
একটা বাজেভাবে একটা রিউমার হয়, গসিপ হয় যে আমাদেরকে একটা পর্যায়ে গিয়ে মানুষের কাছে হাত পাততে হয় বা গভর্নমেন্টের সাপোর্ট নিতে হয়। প্রযোজনা সংস্থা তো পৃষ্ঠপোষকতা করছেন, তারা তো অডিও অ্যালবাম বের করছেন বা সিঙ্গেল গান বের করছেন। আপনারা কি ধরনের পৃষ্ঠপোষকতা চাচ্ছেন, মানে সরকারি নাকি আসলে ব্যক্তি ব্যক্তি পর্যায় থেকে? পৃষ্ঠপোষকতার ব্যাপারটা তো ডেফিনেটলি আমরা সংস্কৃতিটাকে বলি হচ্ছে আমাদের দেশের একটা আত্মা বলতে পারি, হার্ট বলতে পারি। কারণ সংস্কৃতি ছাড়া একটা দেশের মেরুদণ্ড কখনো বিকশিত হয় না, এটা আমি বিলিভ করি। সো ডেফিনেটলি এটার জন্য সরকারি সাপোর্ট তো লাগবেই, কারণ যেখানে তথ্য মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। সো ডেফিনেটলি আমাদের শিল্পীদের পাশে তো তথ্য মন্ত্রণালয়কে লাগবে। আর পাশাপাশি হচ্ছে যে আমাদের যে মিউজিক লেভেলগুলো যারা মিউজিক লেভেলের যারা কর্ণধার যারা যারা আছেন, মালিক পক্ষ যারা আছেন, তাদেরকে এটা চিন্তা করতে হবে আসলে, মানে ওই মানদণ্ডটা আসলে কিভাবে ম্যানেজ করা হয় সেটা আসলে আমার কোনো আইডিয়া নাই। কাজ আইডিয়া যদি আসলে থাকতো তাহলে তো ডেফিনেটলি যারা সত্যিকার অর্থে ক্রিয়েটিভ মানুষ তাদের কাজগুলি সামনে আসতো। যাদেরকে নিয়ে আমরা ফান করি, মজা করি, তাদের গান ভাইরাল হচ্ছে, যাদের গান শুনলে কান এমন অবস্থা হয় মনে হয় ৩-৪ দিন ঘুমাইতে পারবো না, এমন একটা অবস্থা হয়। মানে এমন একটা অসুস্থ চর্চা হচ্ছে এভরিডে। আমরা শুধু দেখছি মানে নেগেটিভ জিনিসটারই মার্কেটিং হচ্ছে। তো নেগেটিভ জিনিসটা যদি মার্কেটিং হয়, আপনারা একটা জিনিস দেখবেন, মানুষ আমরা কিন্তু এখন এমন একটা সিচুয়েশন হয়েছে পচা জিনিসের প্রতি আমাদের আকর্ষণটা সবচেয়ে বেশি। সুস্থ কেন হচ্ছে, সরি মানে পচা জিনিসের প্রতি আকর্ষণটা কেন হচ্ছে, মানে আমাদের সমস্যাটা কোথায়? পচা জিনিসের প্রতি আকর্ষণটা হচ্ছে সমস্যাটা আমাদের মাথায়, সত্যিকার অর্থে। কজ আমাদের ওই মেন্টালিটিটা থাকতে হবে যে মানে আপনি যদি এডুকেটেড হন, আমি যদি এডুকেটেড হই, আমাদের সমাজ ব্যবস্থাটা যদি এডুকেটেড হয়, তারা কিন্তু চিন্তা করবে যে আসলে আমরা কোন জিনিসটা নিয়ে আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করব, আমাদের সমাজকে রিপ্রেজেন্ট করব, ইভেন আমাদের ঘরের মানুষগুলোকে রিপ্রেজেন্ট করব। সেই সুস্থ বিনোদনটার মাধ্যমে সেই থিঙ্কিংটা যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে আপনি অবশ্যই দেখতে পারবেন যে খারাপটাকে আমরা অবশ্যই নিজে থেকেই বর্জন করছি। আপনি আশেপাশে তাকাইলেই দেখবেন যে এমন এমন গান বা এমন এমন জিনিসপত্র ভাইরাল হয়, মানে আসলে নিজের পরিচয়টা তখন চিন্তা করি যে আসলে এত বছর ধরে 23-24 বছর হয়ে গেছে মিডিয়াতে কাজ করছি, হ্যাঁ মানে তাহলে নিজের অবস্থানটা তাহলে কি? এটার জন্য নিজের মধ্যে কোনো আফসোস নাই, বাট এটাই চিন্তা করি যে আমি তো এই দেশটাকে বিলং করি, মানে এই দেশটার অবস্থা তাহলে কোথায় যাচ্ছে। আমি নিজে শুটিং করতে যাচ্ছি দেশের বাইরে, আপনি বিশ্বাস করবেন না, ওইখানে আমাদের দেশের শাকিব খানকে চিনে না, ওইখানে চিনে হচ্ছে হিরো আলমকে। আমি লাস্ট 3 বছর আগে নেপালে গিয়েছি একটা ইন্টারন্যাশনাল শুট করতে। সেটা হচ্ছে নেপালের যে মিস নেপাল ছিল, আমার একটা মিউজিক ভিডিও আসছে ওনার সাথে। তো ওইখানের যে কালচারাল প্রেসিডেন্ট, নেপালের যে কালচারাল প্রেসিডেন্ট তথ্য মন্ত্রণালয়ের, উনি আমাকে বলতেছে আড্ডার মধ্যে হঠাৎ করে, ও তোমাদের দেশের তো হিরো আলম। আমি তো জাস্ট স্টপ হয়ে গেছি যে ভাই কি বলে। আমি তখন ওনাকে বললাম যে আপনি কি দাদা আপনি কি আর কাউকে চিনেন না? বলে যে আমাকে ফোন বের করে দেখাচ্ছে উনি, এই যে হচ্ছে হিরো আলম। মানে তারপরে ওনার চেহারাটা দিয়ে অনেকক্ষণ তাকাই রইলাম, মানে এমন একটা ব্যঙ্গাত্মক একটা ব্যাপার, মানে আমাদের মনে হলো যে ওনার চেহারাটাতে উনি আমাদের দেশটাকেও ছোট করেছে, মানে আমাদের কালচারটা, আমাদের কি অ্যাক্টিভিটিস চলে এই দেশটাতে, এটাই মনে হলো যে আমি কয়েক সেকেন্ড ওনার ফেসটাতে দেখতে পারলাম। তো ওইটা তো আরো 2-3 বছর আগের ঘটনা। এখন আপনি দেখেন, এখন মিডিয়া আরো সমৃদ্ধ, তথ্য প্রযুক্তি আরো সমৃদ্ধ, আর যারা এইসব কাজগুলো করছে তারাও আরো সমৃদ্ধ। কেন সমৃদ্ধ হচ্ছে? কজ আমরা তাদেরকে মানে কি বলবো, রেগুলার আমরা কাতুকুতু দিয়ে তাদেরকে এমন অবস্থানে নিচ্ছি, মানে তারা ইন্সপায়ার হচ্ছে। আর আরে আমাদেরকে তো লাখ লাখ ভিউজ হচ্ছে, কোটি কোটি শেয়ার হচ্ছে, আমাদের আর আটকায় কি? একটা ইউটিউব প্ল্যাটফর্ম দিয়ে দিছে, ওদের পকেট এখন গরম হচ্ছে, বুঝেন না? আর কোনো চিন্তা নাই, নেগেটিভ হোক সেটা সেটা পায়খানা লেভেলের হোক, কোনো সমস্যা নাই, মানুষ খাচ্ছে। মানুষের চিন্তা ভাবনাটা এখন ওই পর্যায়ে গিয়ে পৌঁছাইছে যে মানুষ তো খাচ্ছে। এখন গান তো ভাই খাওয়ার জিনিস না, গান হচ্ছে শোনানোর জিনিস। ঠিক আছে? গান শুনবে মানুষ, গান শোনার পরে মানুষ প্রেম করবে, ভালোবাসায় পতিত হবে, ভালোবাসবে, রোমান্টিসিজমে ভেসে যাবে। হ্যাঁ, সুন্দর দিনটা শুরু করবে। ফ্লাইটে যাব যখন আমরা, ড্রাইভ করব যখন আমরা, গান শুনতে শুনতে একটা সুন্দর দিনের শুরু হবে, সুন্দর রাতের শেষ হবে। এখন আমরা কি করছি? এই এই জিনিসগুলো চিন্তা করলে আসলে মনে হয় যে আসলে খুব আপসেট একটা অবস্থার মধ্যে আমরা আছি, আমাদের ইন্ডাস্ট্রিটা আছে।
ভালো ভালো গান হচ্ছে, কিন্তু বলা যায় সেটা যে শুদ্ধ শুদ্ধ সংস্কৃতি চর্চার একটা অভাব রয়েছে আমাদের অভাব রয়েছে। এখনকার সময়। 100%। রানা ভাই, আপনি তো কনসার্ট করেন, আহ, কিন্তু করোনায় তো কনসার্ট বন্ধ। আমি যতটুকু জানি যে শিল্পীদের আয়ের অন্যতম বড় উৎস হচ্ছে কনসার্ট, তো এটা তো বন্ধ রয়েছে। আসলে কিভাবে শিল্পীদের কিভাবে রিকভার করবে এর থেকে, বা আসলে কি হতে পারে সামনে, বা এই থেকে পরিত্রাণের উপায়টা কি, আমাদের কিভাবে কি করলে শিল্পীরা উপকৃত হবে, কি মনে করেন আপনি? এটা আসলে আমাদের দেশে আইন আছে, কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা আমারও আছে। যেহেতু আমার এই দেশেই জন্ম, এই দেশের ভালো খারাপ সবকিছু আমার দেখতে হবে, এবং ওই যে বললাম একটা সঠিক মানদণ্ডে আসতে হবে। আমাদের দেশে যেটা হয়, সব সেক্টরে আপনি দেখবেন যে একটা সিন্ডিকেট মেনটেন করা হয়। গুটি কয়েক মানুষজন, গুটি কয়েক মানুষজন মিলে টিভিতে শো করছে, গুটি কয়েক মানুষজন মিলে রেডিওতে শো করছে, গুটি কয়েক প্রডিউসার ডিরেক্টর, মানে এরা আছে লিঙ্কড আপ কোনো না কোনো ভাবে। হ্যাঁ, তো এরাই আসলে ইন্ডাস্ট্রিটাকে মেনটেন করছে। তো এই অবস্থাটা চলতে থাকলে আপনি দেখবেন যে প্রতিনিয়ত একই ফেস প্রতি সপ্তাহে আমরা দেখি টিভিতে, ঘুরে ফিরে একই ফেস আসতেছে। কনসার্টে বলেন, টিভি কনসার্টে বলেন, তো এমন কনসার্টের অফার আমার প্রতিদিনই আসে। হ্যাঁ, আমি শুধু যদি চিন্তা করি যে আমার কোয়ান্টিটির কথা চিন্তা করলে আমার পকেট ভরবে, ঠিক আছে, কিন্তু আমি পকেট ভরার জন্য এখানে কাজ করি না। আমার জন্য, এটার জন্য আমার আলাদা একটা প্রফেশন আছে। কিন্তু আমি যদি কোয়ালিটি চিন্তা করি, ডেফিনেটলি আমাকে কিছু কিছু জায়গায় না করতে হবে, আর যে জায়গাগুলো আমি পছন্দ করি সেখানে আমাকে অবশ্যই হা করতে হবে। বিকজ এটাতে হচ্ছে আমার ডিগনিটি, আমার স্ট্যান্ডার্ড হচ্ছে এটা। আবার ডাবল স্ট্যান্ডার্ডের লোকজন যারা, তারা চিন্তা করে ডাবল ভাবে সবকিছু। হ্যাঁ, তো অডিও ইন্ডাস্ট্রির যে অবস্থা, কনসার্টের মাধ্যমে ডেফিনেটলি যারা আমরা গান করি, স্টেজটা স্টেজটা হচ্ছে একটা বিশাল জায়গা। এখানে আমাদের লাইভ হাজার হাজার দর্শকের সাথে আমাদের একটা কানেকশন থাকে, হার্ট কানেকশন বলেন, সব দিক থেকে একটা কানেকশন থাকে। তো এটা অনেকের জন্য একটা বিশাল একটা আয়ের উৎস। এই কোভিড এর কারণে তো 2 বছর ধরে কনসার্ট বন্ধ। অনেকের, আমি আমার পরিচিত অনেকের কলিগদের আমি শুনেছি এমন অবস্থা, তারা ঢাকার বাড়িঘর সবকিছু ছেড়ে বাসা ভাড়া পর্যন্ত দিতে পারে না, গ্রামে চলে গেছে। এবার অনেকেই বলে যে ভাই, ব্যবসা বাণিজ্য অন্য কিছু চিন্তা ভাবনা করতেছি, নতুন কোনো চাকরি বাকরি থাকলে দেন, কাজ করতেছি। মানে এমন একটা সিচুয়েশন আছে। কিন্তু ওই যে একটু আগে বললাম, একটা দেশের সংস্কৃতি হচ্ছে একটা দেশের হার্ট, আত্মা। তো সেই হৃদয়টাকে যদি আপনি হৃদয়হীনের মতো ব্যবহার করেন, তাহলে হৃদয়টা তো আর থাকবে না, সেটা তো হার্ট অ্যাটাক করে মারা যাবে, তাই না? তো হার্ট অ্যাটাক করে মারা গেলে তখন তো আইসিইউতে নিয়ে গিয়ে কোনো কাজ হবে না। হ্যাঁ, তখন সেটাকে ওপেন হার্ট সার্জারি করতে হবে, না হয় যেগুলো ব্লকেজ থাকবে সেখানে রিং পরাতে হবে। তো আমাদের মিডিয়াটা এখন ওই রিং পরানোর অবস্থায় হয়ে গেছে, ওপেন হার্ট সার্জারির মতো হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো এখন এটার জন্য সঠিক পৃষ্ঠপোষকতা লাগবে আমাদের। কেন যেন মনে আসলে নিজেকে প্রতিযোগিতার মধ্যে, এখন কি আমি কি এভাবে বলবো, ভাই আমি তো অনেক ভালো গান করি ভাই, আমি তো ভাই ভালো অভিনয় করি ভাই, ভালো উপস্থাপনা করি ভাই, আমার নিয়ে যান ভাই, আমার সবকিছু দেন, সব ধরনের সাপোর্ট দেন। তো এটার জন্য তো এটা 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 কিন্তু একটা মানুষের, যে সঠিক পার্সোনালিটি সম্পন্ন একটা মানুষ, সে কিন্তু এটা করতে পারবে না। অনেক মানুষ এমনও আছে যে যারা আক্ষেপের জায়গা, বিশ্বাস করেন, যারা লিজেন্ডারি সিঙ্গার বা লিজেন্ডারি কাজ করে, যারা আমাদের দেশে সমাদৃত, সারা পৃথিবীতে সমাদৃত, তারা শুধুমাত্র আত্মসম্মানের কারণে নিজের অবস্থানটাকে, যে নিজে মরে যাবে, না খেয়ে মরে যাবে, কিন্তু কাউকে বলবে না, এরকম অসংখ্য মানুষ আছে। আমি আমার ফ্রেন্ড লিস্টে খুঁজলেই পাবো অসংখ্য মানুষ, দেখিও তাই, আশেপাশে শুনিও তাই। সো এরকম আত্মসম্মান বোধ, নিজেকে বিসর্জন করার মতো অনেক মানুষজন যেমন আছে, নিজের আত্মসম্মান বোধকে নিজের কাছে রাখার জন্য এমন মানুষজন কিছু আছে। হ্যাঁ, যারা নিজেদের আত্মসম্মান বোধটা খোয়াতে চায় না আর কি সবার কাছে। দ্যাটস ওয়াই তখন মানুষজন বলে যে আরে মিডিয়ার মানুষজন তো চলে হচ্ছে সরকারের টাকা, একটা পর্যায়ে বুড়া হয়ে যায় যখন, হ্যাঁ, তখন এই একটা সিচুয়েশন। কিন্তু এটা আমাদের শুনতে ভালো লাগে না, আমাদের এই জায়গায় থাকার কথা না। আপনি চিন্তা করে দেখেন, যারা কর্পোরেট বলেন বা আমাদের মিডিয়াতে আমরা কাজ করি, কত মানুষ, সবকিছু যদি মিলে চিন্তা করি, 500 মানুষ, 1000 মানুষ, 2000 মানুষই ধরি, বাংলাদেশের লোক হচ্ছে 18 কোটি মানুষ। এই 2000 মানুষের উপরে কিন্তু 18 কোটি মানুষের বিনোদন হয়। তারা 5টা 6টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত অফিসে কাটায়, ব্যবসা করে, ঘরের মধ্যে নিজের ফ্যামিলির সাথে মারামারি, বাচ্চা কাচ্চার সাথে মারামারি, এত কিছু। তখন তারা কি করে বলেন তো? হয় কানে রেডিও শুনে, গান শুনে, আর নাহলে বাসায় এসে টিভি দেখে, নেটফ্লিক্স দেখে। বিনোদনের মাধ্যম কিন্তু আমরাই। হ্যাঁ,
আমাদেরকে দেখে কিন্তু তাদের শান্তি লাগে, কিন্তু যখন গসিপ হয় মিডিয়ার এ এতটা বিয়ে করছে, মিডিয়ার এ এটা করছে, ওই করছে, সেটা করছে, তার এত বড় স্ক্যান্ডাল, আপনি তাকাই দেখেন প্রত্যেকটা কর্পোরেট অফিস থেকে শুরু করে প্রশাসনিক অফিস থেকে শুরু করে প্রত্যেকের একটা না একটা কাহিনী আছে, কিন্তু ওইগুলো তো প্রকাশ হয় না। আমাদেরটা কেন প্রকাশ হয়? বিকজ আমরা হচ্ছে ফ্রন্ট লাইনার, আমরা হচ্ছে যে জায়গায় কাজ করি সেটা হচ্ছে একটা প্রধান বিনোদন মাধ্যম, আমাদেরকে নিয়ে গসিপ হবে। সো আমরা এটাতে মোটেও বদার না, আমি ব্যক্তিগতভাবে তো বদার না, যেহেতু ফ্রন্ট লাইনে কাজ করছি আমাদেরকে নিয়ে গসিপ হবেই। ঠিক আছে, আমি 10টা বিয়ে করতেছি এটার ইউজ দিতেছে, আপনি নর্মাল একটা ফ্যামিলিতে গিয়ে দেখেন ওখানে কুপাকুপি হচ্ছে, মারামারি হচ্ছে, ওইগুলো কিন্তু আসে না। 10টা বিয়ে করতেছে সেগুলো কিন্তু আসে না, আসে থেকে এই করতেছে সে, ওই করতেছে সে, এই জিনিসগুলো তখন আসে। সো আমাদের বিনোদনের মাধ্যমে ওরা বিনোদিত হয়। ওদের প্রথম দেখবেন যে প্রথম ঢুকেই দেখবেন যে বিনোদন পাতা দেখতেছে, কোন নায়িকা কি করতেছে, প্রিয়াঙ্কা চোপড়া কার সাথে প্রেম করতেছে, হ্যাঁ, এ কার সাথে কি করে, সালমান খানের কি হচ্ছে, শাহরুখ খানের কি হয়েছে, তাদের চোখ কিন্তু এটাই। তারা কিন্তু এখন এটা দেখে না কে না খায় মরতেছে, হ্যাঁ, কার ঘরে চাল নাই, কে কি করতেছে, এগুলো কিন্তু দেখে না। তাদের মেইন হচ্ছে এটাই হচ্ছে। এখন আমরা ফেসবুকটা কেন চালাই ভাই? ফেসবুক তো সবচেয়ে বিনোদন মাধ্যম সারা পৃথিবীতে এখন। তা আপনি সব বন্ধ করে আপনি নামাজ কালাম পড়েন, ফেসবুক আপনার চালানোর দরকার নাই, নামাজ কালাম পড়েন, আপনার এটাই আপনার দরকার, সমস্যা নেই, গসিপ করার দরকার নাই আপনার। এই আর কি, এইভাবেই এখন চলছে। রানা ভাই, আপনার ক্যারিয়ার মানে এখনকার ব্যস্ততা সম্পর্কে জানতে চাই। অনেকগুলো কাজ করছি, গানের কাজ হচ্ছে অনেকগুলো, পাশাপাশি নাটকের কাজ হচ্ছে। আমি বললাম তো অনেকগুলো বছর আমি ইউএসএতে ছিলাম আমার পড়াশোনার জন্য, আমার চাকরির জন্য। তারপর আমি ইংল্যান্ডে আমার পিএইচডি এই মুহূর্তে করছি। তো সবকিছু নিয়ে আমি একটু একটু ব্যস্ত আছি, সবকিছুর সাথে একটু একটু কাজ করে যাচ্ছি। আর আমার সবচেয়ে ভালো লাগার একটা কাজ সেটা হচ্ছে যে আমি ইউনাইটেড নেশনেও কাজ করছি, সোশ্যাল ওয়ার্ক করি আর কি আমি টুকটাক আপনাদের দোয়ায়। কিন্তু এই জিনিসগুলো আমি প্রকাশ করি না কখনোই। দেখা যায় যে আমার আন্ডারে কিছু গরিব বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে সাহায্য করার ট্রাই করি, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাদের শিক্ষার ব্যবস্থা, এই জিনিসগুলো আমি করি আর কি। এগুলো আমি চাই না কখনো ফ্রন্ট লাইনে কখনো আসুক, এটা আমার একটা নিজের সেলফ স্যাটিসফ্যাকশন। এবং আলটিমেটলি আমার লাইফে যদি কিছু নাও থাকে, আমার সারা জীবনের ইচ্ছা আমি আমাদের লাইফটাকে আমি ওদের জন্য ডেডিকেট করতে চাই। সেটার জন্য আমি কোনো স্পন্সরশিপও পাই না, সেটা আমার যেটা জমানো টাকা থাকে, যেটা আমার আয় ইনকাম থাকে, সেটা থেকে আমি কিছু না কিছু তাদের জন্য করার চেষ্টা করি। এটা আমার ব্যক্তিগত উদ্যোগ আসলে। এই তো অ্যালবামের কাজ করে যাচ্ছি। অ্যালবামের কি খবর? অ্যালবাম বা গানের কি খবর? মিউজিক ভিডিওর অ্যালবামের কথাটা শুনে মনে হচ্ছে যে আমরা এখন 2010 এ আছি, কারণ এখন তার অ্যালবাম বের হয় না, এখন সব হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে রিলিজ হয়। সো এখন হচ্ছে সব ইউটিউব বেসড, বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে চলে যাচ্ছে সবকিছু আস্তে আস্তে। হ্যাঁ, তো অ্যালবামের যেটা হচ্ছে ওই যে বললাম কাজ করছি, সিঙ্গেল নাম্বার অনেকগুলো আসছে আমার, আমার এই মুহূর্তে 20-25টা কাজ। অপেক্ষা একটা গান আসছে, অপেক্ষা। হ্যাঁ, আমার অপেক্ষা নামে একটি গান আসছে, শুধুমাত্র অপেক্ষা না, আরো কিছু গানের জন্য অপেক্ষা করতে হবে, আসলে অনেকগুলো গানই রেডি আছে। তো এই তো কাজ বেশ অনেকগুলো আসছে, গান, নতুন গান আসছে। ওই যে বললাম যে আমি আস্তে আস্তে রিলিজ দিব, আমার কোনো তাড়াহুড়া নাই, বাট আস্তে আস্তে রিলিজ দিব, সময় সুযোগ আমার যখন ভালো লাগা, সিচুয়েশন দেখবো সবকিছু নর্মাল। এখন মানুষ কোভিড এর জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে, এর ঘরে কোভিড, ও মারা যাচ্ছে, এই সমস্যা, এই ক্রাইসিসের মধ্যে ভাই কেউ গান শুনবে না, বুঝছেন? এই ক্রাইসিসের মধ্যে কেউ গিয়ে হলে গিয়ে মুভি দেখবে না, বুঝছেন না? সো সময় আস্তে আস্তে সুস্থ হোক, আমাদের আস্তে আস্তে আমাদের ব্রেনটাও খুলুক। 2 বছর ধরেও তো আমাদের ব্রেন অনেক জং পড়ে গেছে, তাই না? আমাদের ব্রেনটাও খুলুক, আরো ভালো ভালো কাজ আসবে, আমরাই আমাদের আগের কাজগুলোকে মডিফাই করে নতুন ভাবে করব। আমার কাজ অনেক জমে আছে, আসতেছে আস্তে আস্তে আসতে থাকবে, নতুন কাজ অনেকগুলো আসছে, কাজও অনেকগুলো হয়ে গেছে, মিউজিক ভিডিওর কাজ, নাটকেও খুব তাড়াতাড়ি আমাকে দেখবেন, উপস্থাপনায় দেখবেন, কাজ উপস্থাপনাটা যেটা আমার একটা ভালো লাগার শখের জায়গা, ওইটা আবার আমি শুরু করছি টিভিতে ইনশাল্লাহ। এই তো সবকিছু নিয়ে কাটছে আর কি, আলহামদুলিল্লাহ। অনেক শুভকামনা রানা ভাই আপনার জন্য, কিন্তু এখনই আপনাকে ছাড়ছি না, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, কিন্তু যেহেতু সঙ্গীত শিল্পী আপনি, সেহেতু আমরা গান শুনবো। তার আগে একটু আমরা বিদায় নিয়ে আসি দর্শকের কাছ থেকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সাথেই থাকুন।
আচ্ছা, আমি না যে ভাই গান শুনি। গানটির টাইটেল হচ্ছে চিচিং ফাক। গানটি আমার লেখা, আমার সুর করা এবং আমার কম্পোজিশনে। এই গানটি খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে, সবাই দেখতে পারবে। এই গানের ইনফো যদি একটু সবাইকে দিতে চাই, এটা একটা সোশ্যাল একটা মেসেজ, সব শ্রেণীর মানুষজনের জন্য একটা মেসেজ। আপনি গানের কথাগুলো শুনলে কিছুটা অনুধাবন করতে পারবেন আর কি। আমি মাছ খাই না, ভাত খাই না, খাই যে ফ্রাইড রাইস। আমি মাওয়া যাই ইলিশ খাইতে, ব্যাপারটা কি নাইস। আমি মাছ খাই না, ভাত খাই না, খাই যে ফ্রাইড রাইস। আমি মাওয়া যাই ইলিশ খাইতে, ব্যাপারটা কি নাইস। আমি কথায় কথায় বাংলিশ বলি, নামে বাঙালি। কাম নাই দাম নাই হুদায় আমার জীবন কাঙালি। আমি কথায় কথায় বাংলিশ বলি, নামে বাঙালি। কাম নাই দাম নাই হুদায় আমার জীবন কাঙালি। আমি শাক দিয়ে মাছ ঢেকে দেই যে বাঘের গা, গরম ভাতে ঢাইলা পানি ফুটাই বৈশাখ। আমি শাক দিয়ে মাছ ঢেকে দেই যে বাঘের গা, গরম ভাতে ঢাইলা পানি ফুটাই বৈশাখ। এই দেশেতে জন্ম নিয়ে ইংলিশে দেই গালি, বাংলা কথা কইতে মুখে লাগে জোড়া তালি। আমি কথায় কথায় বাংলিশ বলি, নামে বাঙালি। কাম নাই দাম নাই হুদায় আমার জীবন কাঙালি। আমি কথায় কথায় বাংলিশ বলি, নামে বাঙালি। কাম নাই দাম নাই হুদায় আমার জীবন কাঙালি। আমি দিনে রাতে নেটে ঘেটে খুঁজি মধুর চা, জীবন যৌবন সবই গেল করে চিচিং ফাক। আমি দিনে রাতে নেটে ঘেটে খুঁজি মধুর চা, জীবন যৌবন সবই গেল করে চিচিং ফাক। এই দেশেতে জন্ম নিয়ে ইংলিশে দেই গালি, বাংলা কথা কইতে মুখে লাগে জোড়া তালি। আমি কথায় কথায় বাংলিশ বলি, নামে বাঙালি। কাম নাই দাম নাই হুদায় আমার জীবন কাঙালি। থ্যাংক ইউ। রানা ভাই অনেক সুন্দর লাগলো গানটা, আপনার সাথে আড্ডাও ভালো লাগলো। আবার নিশ্চয়ই সামনে আপনার সাথে কথা হবে। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। থাকলেই পাবো আপনাকে। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমারও খুব ভালো লাগলো ভাই, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা। আপনার সাথে আড্ডা দিয়ে মনে হলো যে প্রাণ খুলে আজকে অনেকগুলো কথা বলে ফেলেছি। মনের অনেক কথা বলে ফেলেছি, না বলে অনেক কথাই বলে ফেলেছি। আর আপনাদের সংবাদ প্রকাশের সাথে যারা জড়িত আছেন, সামনে পিছনে ক্যামেরার পিছনে বা যারা কাজ করছেন এই মুহূর্তে, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সবসময় চাই সংবাদ প্রকাশ সুস্থ বিনোদনের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের মাঝে বেঁচে থাকুক, কোনো ভাইরাস এলিমেন্ট না হয়ে সুস্থ ধারার একটা কন্টেন্ট হয়ে বেঁচে থাকবে ইনশাল্লাহ। এবং আমরা যেখানেই থাকি না কেন, সবাই যেন এটা অন্তত বলতে পারি, সংবাদ প্রকাশ এমন এমন সংবাদ প্রকাশ করছে যা আসলেই আস্থা রাখার মতো, বিশ্বাস করার মতো। সেই সাথে আমি সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা জানাই যারা সংবাদ প্রকাশের সাথে জড়িত আছেন এবং সংবাদ প্রকাশনায় নিয়মিত নিজেদের প্রত্যেকটা কষ্টকে প্রকাশ করে যাচ্ছেন বিভিন্ন মাধ্যমে। সবাইকে শুভেচ্ছা, ভালো ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আর আমার দর্শকদেরকে এতটুকু বলতে চাই, সারা পৃথিবীর মানুষের মন একদম খারাপ। এই কোভিডের কারণে আমাদের মেন্টাল সিচুয়েশন অনেক খারাপ, আমাদের শারীরিক সিচুয়েশন অনেক খারাপ। আমি এতটুকু সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা আপনাদের মানসিক উন্নতির পাশাপাশি শারীরিক যে সুস্থতা এবং আপনাদের পরিবারের সবার সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখে আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুন্দরভাবে কাটুক, এই উজ্জীবিত শুভ প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি HM রানা। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।